সংবাদ শুধু শিরোনাম নয়, ঘটনার ভেতরে থাকে আরও খবর এবং বিভিন্ন ঘটনা কিন্তু ঘটেই চলে যায় প্রতিনিয়ত। আপনারা জানেন যে বৈরী আবহাওয়ার মধ্যে বিভিন্ন জায়গাতে বৃষ্টি হচ্ছে, বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, জলাবদ্ধ আছেন অনেক মানুষ এবং রাজধানীবাসীর মধ্যেও কিন্তু এই জলাবদ্ধতা, যানজটের চিত্র লক্ষ্য করা যাচ্ছে। খেলা হচ্ছে বিশ্বকাপ ফুটবল এবং সে নিয়ে বাংলাদেশে উন্মাদনা উত্তেজনা কিন্তু আছে। সে সমস্ত খবর আপনাদেরকে জানিয়ে দেবো। এছাড়া আমাদের সহকর্মীদের মাধ্যমে সরাসরি যে ঘটমান সংবাদগুলো আছে সেগুলোও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা দেখছেন স্টার নিউজ লাইভ, সাথে আছে রঞ্জু ইফতেখার। দর্শক, আপনারা জানেন যে বৃষ্টি হচ্ছে, গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, আজকে সকালেও বৃষ্টি, এখন পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি, কোথাও মুষলধারে বৃষ্টি, এবং এই বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার তৈরি হচ্ছে। আমাদের সহকর্মী আছেন রাজধানীর মালিবাগে, আছেন নাজমুল, আছেন আমাদের সাথে নাজমুল হাসান, এবং নাজমুলের সাথে যুক্ত হতে চাই। আপনি যে রাস্তায় আছেন সেখানে তো মনে হচ্ছে যে হাঁটু পানি, আপনিও বৃষ্টির থেকে বাঁচতে ছাতা ব্যবহার করছেন। জনসাধারণের কি অবস্থা এবং আবহাওয়ার পূর্বাভাসে কি কোনো স্বস্তির খবর আছে? ভোররাত থেকেই যে ভারী বর্ষণ হচ্ছে, সেই বর্ষণে অবস্থা একেবারে নাজেহাল অবস্থা দেখতে পাচ্ছেন। একটু যদি সচিত্র দেখানোর চেষ্টা করি, আমার পেছনেই মালিবাগের যে প্রধান সড়কটি সেটা দেখতে পাচ্ছেন, এবং এই সড়ক ধরে যদি একটু দেখানোর চেষ্টা করি, যতদূর চোখ যায় আসলে মানে ঢেউ এবং স্রোত দেখে মনে হচ্ছে এটা কোনো নদী অথবা সমুদ্রের কাছাকাছি আমরা রয়েছি, কিন্তু এটা হচ্ছে রাজধানীর জলাবদ্ধতা যে সৃষ্টি হয়েছে মালিবাগে, সেটার হচ্ছে অবস্থা। এবং কিছু এর সাথে যদি যুক্ত করতে চাই, আসলে রাজধানীর বেশিরভাগ জায়গায় হচ্ছে এরকম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ভারী বর্ষণের কারণে। এবং এখন যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে মালিবাগ, এবং পাশেই হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি জায়গা। পাশে হচ্ছে এসবি অফিস আছে। তাছাড়া এখানে যদি বলতে চাই, এখানে কিন্তু কয়েকটি হাসপাতালও রয়েছে, এবং আমরা এখানকার সরেজমিনে চিত্র দেখাচ্ছি আপনাদের, এবং কিছুক্ষণ আগে এখানকার যারা আছেন, অর্থাৎ যারা এদিক দিয়ে চলাচল করছেন, তাদের সাথেও কথা বলার চেষ্টা করেছি। আসলে যদিও চলাচলের একেবারেই অনুপযুক্ত হয়ে গিয়েছে, যারা অফিসগামী ছিলেন তারা কষ্ট করে হেঁটে এই জলাবদ্ধতা অতিক্রম করে আসলে হাঁটু পরিমাণ জল এখানে ভিজেই এক প্রকার তারা কিন্তু অফিসের দিকে গিয়েছেন। অনেকের সাথে আবার কথা বলছিলাম যারা একেবারে ভিজে নাজেহাল অবস্থা, অফিসে যাওয়ার আর আসলে সেই মুহূর্তে তারা নেই, তারা কিন্তু অনেকেই আবার বাসায় ব্যাক করেছেন। এবং স্কুলগামী শিক্ষার্থীদের কথা যদি বলতে চাই, আজকে যেহেতু স্কুল খোলা, তার উপর হচ্ছে সরকারি কর্মদিবস, সেই হিসেবে বলা যায় যে এই সড়ক জুড়ে যে যানজট থাকে সেটা কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কারণ আজকে কিন্তু সাধারণত সবাই যেসব গণপরিবহনগুলো আছে ঢাকায় সেগুলো ব্যবহার করার চেষ্টা করছেন, এবং সেগুলোতে যে কয়টি চলছে সেগুলোতে উপচে পড়া ভিড়, এবং জলাবদ্ধতার কারণে আসলে এই যানবাহনগুলোতে আসলে পানি প্রবেশ করে ইঞ্জিনে সেগুলো কিন্তু বিকল হচ্ছে, যার ফলে কিন্তু এদিকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তবে এই মুহূর্তে যানজট কিছুটা কমলেও যে জলাবদ্ধতা, এখন মালিবাগের যে ফ্লাইওভার আছে, যুক্ত ফ্লাইওভার আছে কয়েকটি, এখানে যে মৌচাক মালিবাগ ফ্লাইওভারটি রয়েছে সেটার উপরে কিন্তু আসলে গাড়িগুলো অবস্থান করছেন, অনেক গাড়ি সেখানে রয়েছেন, সেগুলো তীব্র যানজট সৃষ্টি করছে। কারণ হচ্ছে ফ্লাইওভার থেকে নামার পরপরই এরকম আসলে জলাবদ্ধতায় নামলে তাদের গাড়ি হচ্ছে বিকল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের সাথে আমরা এখানকার ড্রাইভারদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তাছাড়া যেমনটা বলছিলাম, এইদিকে অনেকগুলো হাসপাতাল রয়েছে, কয়েকটি হাসপাতাল রয়েছে যে সেগুলোতে রোগীও আসছেন, কিন্তু রোগীরা আসলে এখানে ভোগান্তিতে পড়ছেন। তারা এই সড়কটি যদি যারা ব্যবহার করছেন, বিশেষ করে অ্যাম্বুলেন্সও আটকে গেছে কয়েকটি, আমরা কয়েকটি অ্যাম্বুলেন্স দেখেছি। অ্যাম্বুলেন্সের সাথে ড্রাইভার যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, রোগীদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা জানাচ্ছিলেন আসলে হাসপাতালে যেতেই তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাছাড়া ইমার্জেন্সি যেসব রোগী আছেন, স্থানান্তরের প্রয়োজন হচ্ছে, তাদেরও কিন্তু এই জায়গাটিতে স্থানান্তর করা যাচ্ছে না, তারাও কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। তাছাড়া স্কুলগামী শিক্ষার্থীদের কথা বলছিলাম, তারাও কিন্তু ভিজে একেবারে জবুথুবু অবস্থা হয়ে তারাও কিন্তু ফিরে যেতে বাধ্য হয়েছেন। তো তাছাড়া নগরবাসীর সাথে কথা বলার চেষ্টা করছিলাম, তারা বলছেন বর্ষাকাল সেহেতু বৃষ্টি হবে, সেই বৃষ্টিকে আসলে জলাবদ্ধতার বৃষ্টি হবে স্বাভাবিকভাবে বর্ষাকালে, কিন্তু যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে সেই জলাবদ্ধতা আসলে কাটানোর জন্য তারা এখানে প্রশাসন যারা আছে তাদের সাথে তারা হচ্ছে তাদের কাছে জানাচ্ছেন, অভিযোগ জানাচ্ছেন যে এখানকার প্রশাসন যারা আছেন অথবা সরকারকে বলছেন যে এই জলাবদ্ধতা আসলে এর থেকে পরিত্রাণের উপায় কি। এই অফিসগামী মানুষ অথবা ঘরমুখী মানুষ অথবা শিক্ষার্থী সবারই একই প্রশ্ন ছিল। আমার কাছে এখন পর্যন্ত মালিবাগ থেকে জলাবদ্ধতা নিয়ে এতটুকুই ছিল সবশেষ তথ্য।
নাজমুল, আপনাকে ধন্যবাদ। আসলে রাজধানীবাসীর সবারই একই প্রশ্ন, এই জলাবদ্ধতা থেকে নিরসনের উপায় কি, সেটা আসলে প্রশ্ন থেকেই যাচ্ছে। কর্তৃপক্ষ নিশ্চয়ই ব্যবস্থা নেবে। আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন। রাজধানী খবর জানছিলাম, এবারে আমাদের সহকর্মী বান্দরবান এবং ফেনী থেকে যুক্ত হয়েছেন। বান্দরবানে তো আসলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, শহর জুড়ে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং সেখানে পাহাড় রয়েছে, পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বান্দরবানের সহকর্মী আকাশ মার্মার কাছ থেকে জানতে চাইবো এখন সেখানে কি পরিস্থিতি। রঞ্জু, যেহেতু গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত কোনো বৃষ্টি দেখা নাই, তবে কিছুক্ষণ পরে পরে কিন্তু এই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। তবে এই গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু তেমন যে 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 বৃষ্টির যে অব্যাহত সেটি আহ, না না বললেই চলে। গতকাল থেকে কিন্তু পানি নামতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডের জানিয়েছেন যে গতকাল যে পানি বিপদ সীমা অতিক্রম সেটি আস্তে আস্তে করে নামতে শুরু করেছে। তো আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে বান্দরবান আর রাঙ্গামাটির সড়কের বালায় আর্মি ক্যাম্প বা আর্মি ক্যাম্প এলাকায়। সেখানে আপনি দেখছেন যে হচ্ছে যে বান্দরবানের যে জলাবদ্ধতা বিভিন্ন জায়গায় সেটি এখনো রয়েছে। একই সাথে যেসব আর্মি পাড়া, মেম্বার পাড়া, একই সাথে যেসব শেরেফ বাংলানগর, সেখানেও কিন্তু এখন জলাবদ্ধতা রয়েছে। এখন কোনো ঘর মানুষ বন্দী রয়েছে। তবে গতকাল থেকে যেসব সড়ক জুড়ে পানি ছিল সেসব পানি সকাল থেকেই গত রাত থেকে কিন্তু কমতে শুরু করেছে। তবে এই সড়কের কিন্তু এখনো এই, যেটি ভ্যানের মাধ্যমে কিংবা নৌকার মাধ্যমে এখনো পারাপার হচ্ছে না, এই দিক দিয়ে এখনো পানি কমতে শুরু করেনি। তবে সাঙ্গু নদীর যে স্রোত, ওখান থেকে ঢলে নেমে আসা পানি, সে পানি কিন্তু আহ গতকাল থেকে আজকে কিছুটা কমেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদের যা প্রয়োগ। আকাশ মার্মা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে জানতে পারছিলাম যে বান্দরবানের এখনকার কি পরিস্থিতি, সেখানে পানি নামতে শুরু করেছে, এটা একটা স্বস্তির খবর বলা যায়। আমাদের সহকর্মীরা অন্যান্য জায়গা থেকে যুক্ত হয়েছেন। আমি দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে যুক্ত আছেন রোকন, এবং কক্সবাজার থেকে মুহিবুল্লাহ মুহিব, আর ফেনী থেকে তো তানভীর যুক্ত ছিলেনই। তানভীরের কাছে এবার চলে যেতে চাই, ফেনীর খবর জানবো। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, আমাদের সহকর্মীরা ছাতা মাথায় দাঁড়িয়ে আছেন এবং তারা বিভিন্ন তথ্য জানাচ্ছেন, কেউ জানাবেন। ফেনীতে আপনি দেখতে পাচ্ছি যে ঝরঝরে অবস্থায় আছেন, তার মানে ফেনীতে বৃষ্টি নেই। ফেনীর আবহাওয়া এখন কেমন এবং সেখানে যে নদীগুলো রয়েছে সেগুলোর পরিস্থিতি কি? ধন্যবাদ রঞ্জু। আসলে ফেনীর সর্বশেষ যে পরিস্থিতি, ফেনীর সিলোনিয়া, কহুয়া এবং মুহুরী নদীর পানি কমতে শুরু করেছে। মুহুরী নদীর যে বিপদসীমা পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সেটি হচ্ছে 12.55 মিটার, বর্তমানে পানি রয়েছে 10.48 মিটার, অর্থাৎ বিপদসীমার 2 মিটার নিচ দিয়ে এই মুহূর্তে পানি প্রবাহিত হচ্ছে। আর পাশাপাশি যদি বলি, গতকাল বিকেল থেকেই কিন্তু আমরা দেখেছি ফেনীতে তেমন একটা বৃষ্টি নেই। আবহাওয়া অফিসের সাথে কথা বলে যেমনটা জেনেছি, তারা আমাদেরকে জানিয়েছেন আগামী আরও 2 দিন মাঝারি থেকে হালকা যে বৃষ্টিপাত সেটি ফেনী জুড়ে অব্যাহত থাকতে পারে। এছাড়াও যে স্বস্তির খবর সেটি হচ্ছে, আমরা দেখেছি বৃষ্টি তুলে এবং আকাশ গোমট বেঁধে আছে। তবে সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল, এখন কিন্তু একদমই বৃষ্টি নেই। একটু আগে আমরা দেখেছিলাম রোদও উঠেছিল, তবে এখন আবার মেঘাচ্ছন্ন হয়ে আছে। আমি ঠিক সিলোনিয়া নদীর কোল ঘেঁষে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন এখানে সামনে যদি আপনাদেরকে দেখাই, গত 2 দিন থেকে 7 থেকে 8 ফিট পানি এখানে কমেছে। দেখতে পাচ্ছেন এখানে আরো বেশি পানি ছিল এবং আসলে বৃষ্টি না হওয়াতে পানিগুলো কমে গিয়েছে। তো আমরা জানি আসলে ফেনীতে যদি একদম টানা বৃষ্টি হয় সেক্ষেত্রেও মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর পানি তেমন একটা কিন্তু বাড়ে না। আসলে এই পানি বাড়ার সাথে সম্পর্ক রয়েছে ভারতে বিলোনিয়া সাবরুম এলাকায় যখনই আসলে বেশি পরিমাণে, অধিক পরিমাণে উজানে বৃষ্টি হয়, তখন ভারতের উজানের যে ঢল, সেই পানিগুলো আসলে এই সমস্ত নদীতে পড়ে এবং এই সমস্ত নদীতে পড়ে নদীর পানি অতিরিক্ত বেড়ে যায়, যার ফলে ত্রুটিপূর্ণ যে সমস্ত বাঁধগুলো আছে এই 3টি নদীতে, সেই ত্রুটিপূর্ণ বাঁধগুলোতে প্রত্যেক বছর ভাঙনের দেখা দেয়। 2024 সালে 102টি স্থানে ভেঙেছিল, 2025 সালে 36টি স্থানে ভেঙেছিল, 2026 সাল এখনো পর্যন্ত কোনো বাঁধে ভাঙন দেখা দেয়নি। তবে
তবে কিছু কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল, সেখান থেকেও রঞ্জু আমরা দেখেছি আসলে পানি নেমে গিয়েছে। আসলে এই মুহূর্তে ফেনীর যে পরিস্থিতি, অনেকটা আসলে ফেনীর পরিস্থিতি নিয়ে সুখবর বলা যায়, ফেনীবাসীর জন্য সুখবর। আমরা জানি আকাশে কালো মেঘ দেখলেই ফেনীবাসী ভয়ে আতঙ্কে থাকে, কারণ এর একমাত্র কারণ 24 এবং 25-এর যে ভয়াবহ বন্যা, সেই ভয়াবহ বন্যার কারণে আসলে ফেনীর মানুষ এই আতঙ্ক তাদের কাটছে না। তো ফেনী থেকে এই ছিল আসলে ফেনীর যে বন্যা পরিস্থিতি, যে আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ। রঞ্জু, তানভীর, আপনাকে ধন্যবাদ। ফেনীর একটা স্বস্তি খবর জানাচ্ছিলেন আপনি। আমাদের সহকর্মীরা অন্যান্য জায়গা থেকে যুক্ত হয়েছেন। আমাদের দেখতে পাচ্ছি যে রোকন আমাদের সাথে যুক্ত হয়ে আছেন এবং মুহিবা আছেন যুক্ত হয়ে। আমরা একটু রোকনের কাছে যেতে চাই। আপনি আমাদের সহকর্মী খাগড়াছড়ি থেকে আক্তার হোসেন যুক্ত হয়ে আছেন আমাদের সাথে। আক্তারের কাছে জানতে চাইব যে খাগড়াছড়ির বৃষ্টির অবস্থা কি এবং সেখানের পানিবন্দী আছেন কিনা মানুষজন, একটু বিস্তারিত জানাবেন আমাদেরকে। রঞ্জু, আমি খাগড়াছড়ি সম্পর্কে যেই তথ্যগুলো দিচ্ছি সেটি হচ্ছে, খাগড়াছড়িতে এখন খুব হালকা হালকা থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং ভারী বর্ষণের কোনো আমরা চিত্র দেখিনি সকাল থেকে। এবং আমি যে এলাকাটিতে আছি এটি জেলার সবচেয়ে নিম্ন অঞ্চল একটি এলাকা, মেরুং, এবং এই এলাকাতেই গত 5 দিন যাবত অন্তত কয়েক হাজার পরিবারই কিন্তু পানিতে প্লাবিত ছিল, অর্থাৎ গতকাল থেকে পানি একদম নেমে গিয়েছে বলা যায়। এবং আজ আমরা মেরুং এলাকার যে চিত্র আমরা দেখেছি সেটি আমরা বাজার এবং আশেপাশে এলাকায় ঘুরে দেখেছি। অর্থাৎ পানি সড়ক থেকে নেমে গেলেও যান চলাচল স্বাভাবিক হয়েছে, মানুষের জীবনে স্বস্তি ফিরেছে। তবে আমরা একটা বিষয় দেখেছি, অর্থাৎ অতি নিচু একটি এলাকা হওয়ার ফলে কিন্তু এখানে এখনো 50টি পরিবার কিন্তু পানিবন্দী হয়ে আছে, অর্থাৎ তারা সেই বসত বাড়িতে তারা এখন থাকতে পারছে না, অর্থাৎ তারা নিরাপদ আশ্রয় কেন্দ্রে তারা কিন্তু উঠেছে। এবং এই সব মিলিয়ে বলা যায় যে খাগড়াছড়ির পরিস্থিতি, অর্থাৎ আবহাওয়া বেশ উন্নতি হয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে, বন্যা পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে। রঞ্জু, আক্তার হোসেন জানাচ্ছিলেন খাগড়াছড়ির পরিস্থিতি। এবারে কক্সবাজার যেতে চাই। আমাদের সহকর্মী মুহিব রয়েছেন। মুহিব, এখনও বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। সেখানে আসলে যেই জলাবদ্ধতা ছিল, বন্যা পরিস্থিতির তৈরি হয়েছিল, এখন কি অবস্থা জানাবেন? রঞ্জু, আসলে বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকার কারণে যেই শঙ্কার মধ্যে এখানকার বনবাসী মানুষ রয়েছে সেটি হচ্ছে পানি কমার যে পানি যে কমে যাচ্ছিল সেটি হয়তো আবার থেমে যাবে, সে আশঙ্কার কারণে এখানকার মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি বনবাসী মানুষগুলোর কাছে এখনো পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তা পৌঁছায়নি। যদিও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান আমাদেরকে জানিয়েছেন তারা গতকাল থেকেই শুকনো খাবার থেকে শুরু করে সুপেয় পানি সরবরাহের চেষ্টা করছেন। আজকে জেলা পুলিশের পক্ষ থেকে এই সুপেয় পানি এবং শুকনো খাবার বিতরণের কথা আমাদেরকে বলা হয়েছে। রঞ্জু, সকাল থেকে অর্থাৎ গেল 24 ঘন্টায় কক্সবাজারে 115 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা নিয়ে নতুন করে আসলে আশঙ্কার কথা তৈরি হয়েছে। যেহেতু পানিবন্দী মানুষ এখনো রয়েছে, প্রায় 2 লক্ষাধিক মানুষ এখন পর্যন্ত পানিবন্দী অবস্থায় রয়েছে, যারা চকরিয়া, পেকুয়া এবং মাতামুরি উপজেলায় পানিবন্দী অবস্থায় রয়েছে। কক্সবাজার সদর রামুতেও আজকে আবার পানি বৃদ্ধি পেয়েছে, যেহেতু টানা বর্ষণ হয়েছে। রাত থেকে থেমে থেমে মুষলধারে বৃষ্টিপাত এখনো অব্যাহত অবস্থায় রয়েছে। 648টি যে আশ্রয়কেন্দ্র রয়েছে সেখানে মানুষ আসলে যাবার মতো পরিস্থিতি নেই। শুধু চকরিয়া উপজেলায় 90টি আশ্রয়কেন্দ্র রয়েছে, যেখানে অধিকাংশই পানিতে তলিয়ে গেছে বলে আমরা উপজেলা প্রশাসন এবং সরেজমিনে গিয়ে দেখতে পেয়েছি। সেই কারণে যে আশ্রয়কেন্দ্রের কাছে বনবাসী মানুষ গিয়ে আশ্রয় নেবার কথা ছিল, সেই আশ্রয়কেন্দ্রই এখন পানির নিচে এখন পর্যন্ত রয়েছে। আমরা বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্রে গিয়েছি যেখানে আসলে বনবাসী মানুষের আশ্রয় নেবার কথা, সেখানে তারা আসলে থাকতে পারেনি। অনেকে খেয়ে না খেয়ে আসলে বিভিন্ন জায়গায় নিজেদের স্বজনদের কাছে গিয়ে থেকেছে। এখন পর্যন্ত আসলে পাহাড় ধসের ঘটনা এবং বানের পানিতে ভেসে গিয়ে অন্তত 26 জনের মৃত্যু হয়েছে কক্সবাজারে। এই এক সপ্তাহের মধ্যে এই ধরনের ঘটনা ঘটেছে। গতকালকে রাতেও পাহাড় ধসে একজন গৃহবধূর মৃত্যু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে টানা বর্ষণের ফলে ভূমিধসের সংখ্যার জায়গাটা আরো বেড়েছে এবং বিশেষ করে কক্সবাজারের চকরিয়া, পেকুয়ার পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক যারা রয়েছেন তারা কিন্তু বিপুল
সংখ্যক আসলে মানুষ, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পের লক্ষাধিক রোহিঙ্গা পাহাড়ের পাদদেশে থাকায় তারা আসলে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন। যেহেতু রোহিঙ্গা ক্যাম্পগুলো মূলত 8,000 একর বনভূমি কেটে করা হয়েছে, সেখানে মানুষ আসলে পাহাড়ের পাদদেশে বসবাসের কারণে পাহাড়দশের সংখ্যাটা আরো বৃদ্ধি পাচ্ছে। রঞ্জু, এই ছিল কক্সবাজারের পানিবন্ধু মানুষের সর্বশেষ খবরাখবর। মুহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার, ফেনী এবং খাগড়াছড়ি এবং রাজধানীর খবরও কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম, বান্দরবানের খবরও জানাচ্ছিলাম। আপনারা দেখছিলেন যে বৈরী আবহাওয়া, বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা, কোথাও আবার নদীতে পানি বৃদ্ধি পেয়েছে, বিপদসীমার উপরে গেছে, কোথাও বা নামতে শুরু করেছে। এমন পরিস্থিতি রাজধানী এবং সারা দেশেরই এমন চিত্র আপনাদেরকে জানাচ্ছিলাম। দর্শক, বৈরী আবহাওয়ার মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বান্দরবান এবং চট্টগ্রামে কিন্তু সেটা অব্যাহত আছে। আমরা এবারে চলে যেতে চাইব বান্দরবানে। আমাদের সহকর্মী নিবিড় সাহা সেখানে রয়েছেন এবং বন্যা পরিস্থিতির খবরাখবর তিনি নিয়মিত জানাচ্ছিলেন। এবং আপনি যেখানে আছেন দেখতে পাচ্ছি এখনও বৃষ্টি হচ্ছে, মানে বন্যা এমনিতেই ছিল, পানিবন্দী মানুষ আগে থেকেই। এখন কি অবস্থা লক্ষ্য করছেন সেখানে? রঞ্জু, গেল রাত থেকে কিন্তু তেমন বৃষ্টিপাত হয়নি বান্দরবনে, তবে বিভিন্ন জায়গায় যে বৃষ্টিপাতের পরিমাণ, সেখানে কিন্তু আসলে আমরা যে তথ্য পেয়েছি যে গতকাল রাত থেকে 18 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবনে। যদিও বন্যা পরিস্থিতিতে আসলে আগের দিনের তুলনায় কিন্তু এই যে বৃষ্টিপাতের পরিমাণ সেটি অনেকটি কম, এবং গতকাল রাত পর্যন্ত আমরা যে বন্যা পরিস্থিতি পেয়েছি সেটি কিন্তু বেশ উন্নতির দিকে গেছে। অর্থাৎ শহরের ভেতরে যেসব রাস্তায় আমরা পানি দেখেছিলাম, বন্যার পানি উঠেছিল, সেসব রাস্তা থেকে কিন্তু পানি নেমে গেছে। সকালে আমরা বিভিন্ন এলাকায় ঘুরেছি, এখন আছি বালাঘাটা এলাকায়, এবং বালাঘাটা এলাকায় দেখছেন এলাকার এই যে রাস্তাটি কিন্তু বান্দরবন রাঙামাটির মূল সড়ক, এবং কাল সকালে কিন্তু এই সড়কের একটি ব্রিজ ভেঙে গেছে, ধসে গেছে, যার কারণে রাঙামাটির সাথে কিন্তু সড়ক যোগাযোগ বন্ধ আছে বান্দরবনের। এবং এর মাঝে কিন্তু আসলে এই যে বিভিন্ন জায়গায় যে পানি জমে গেছে, এর কারণে কিন্তু দেখা যাচ্ছে যে স্থানীয় যারা রয়েছে তারাও কিন্তু আসলে স্থানীয়রা, বানভাসীরা যারা রয়েছেন তারাও কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। যারা কাজের তাগিদে বের হচ্ছেন তারাও কিন্তু ভোগান্তিতে পড়ছেন। প্রত্যেকটি গাড়ি আমরা দেখছি যে প্রায় অর্ধেক সমান ডুবে কিন্তু আসলে এই অংশগুলো পার হচ্ছে, ঝুঁকি নিয়ে পার হচ্ছে। অনেক যানবাহনই দেখা যাচ্ছে যে এই পানি ঢুকে নষ্ট হয়ে যাচ্ছে। তবে সব কিছু মিলে কিন্তু এখনও আবার বৃষ্টি হচ্ছে। সামনে দেখছেন বান্দরবন পুলিশ লাইন্স স্কুল, সেটিও কিন্তু বন্যার পানিতে ডুবে আছে, এবং স্থানীয়দের মধ্যে কিন্তু আসলে চরম ভোগান্তি হচ্ছে এই বন্যার পানি এবং অন্যান্য যে সমস্যা, যেমন সুপেয় পানির সমস্যার কথা তারা জানিয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি যে ত্রাণ সহায়তা সেটিও প্রশাসনের পক্ষ থেকে দেয়া হলেও কিন্তু অনেক এলাকায় সেই ত্রাণ এখনো পৌঁছায়নি, এমন অভিযোগও আমরা পেয়েছি। তবে স্থানীয় আরেকটি বিষয় যে জানিয়ে রাখি, যেটি হলো স্থানীয় একটি ত্রাণ সহায়তা, বানভাসীদের মধ্যে ত্রাণ সহায়তা দিতে গিয়ে কিন্তু আসলে স্থানীয় যে রাজনীতি সেটিও কিন্তু আমরা এর মধ্যে লক্ষ্য করেছি। এবং সব কিছু মিলিয়ে যদি বলতে চাই যে এখন কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়েছে, যার কারণে কিন্তু আমরা দেখছি যে এখানে যারা বের হয়েছেন তারা কিন্তু আবারও ভোগান্তির মধ্যে পড়েছেন, এবং তাদের যে আশঙ্কার জায়গাটি যেটি যে এই বৃষ্টি যদি দীর্ঘ সময় যাবৎ হয় তাহলে কিন্তু এই যে বন্যার যে পানি এবং ভোগান্তির যে পরিমাণ সেটি দুটি কিন্তু আরও দুর্বিষহ হয়ে উঠবে। এবং জানিয়ে রাখি যে সাঙ্গু নদীর পানি এখন বইছে বিপদ সীমার প্রায় 1 মিটার ওপর দিয়ে, যেটি গত 24 ঘন্টায় পানি কমেছে প্রায় 2 মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল গতকাল, যেটি এখন 1 মিটার ওপর দিয়ে
প্রবাহিত হচ্ছে এবং এই যে বন্যা পরিস্থিতি সেটি আসলে এখনও কতদিন থাকবে সেটিও এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং স্থানীয়দের মধ্যে কিন্তু আসলে বেশ ভোগান্তির শিকার হচ্ছেন তারা যাতায়াত সহ এবং স্থানীয় যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানেও কিন্তু তারা নানান ভোগান্তির শিকার হচ্ছে। সেখানে অতিরিক্ত মশার কামড়ের মশার উপদ্রবের কথাও কিন্তু আমরা শুনেছি। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা বান্দরবন থেকে সবশেষ খবর। রঞ্জু, বান্দরবানের পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছিলাম। এবারে চট্টগ্রামে চলে যেতে চাই। চট্টগ্রামের আমাদের সহকর্মী রোকন উদ্দিন আমাদের সাথে যুক্ত আছেন। রোকনের কাছ থেকে জানতে চাইবো চট্টগ্রামের কি পরিস্থিতি, সেখানে পানি নামতে শুরু করেছিল, আপনার এখনকার আপডেটটা কি? রঞ্জু, এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। চট্টগ্রামের যে কয়েকটি উপজেলায় সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে তার মধ্যে বাঁশখালী একটি, অর্থাৎ বাঁশখালী, চন্দনাইশ এবং সাতকানিয়া, ফটিকছড়ি, এই হাটহাজারী, এইসব উপজেলায় আসলে সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে। আমরা গতকাল থেকে যেটা দেখেছি যে আসলে যেহেতু দুপুর থেকেই বৃষ্টিপাত তেমন হয়নি, ফলে পানি কিছুটা নামতে শুরু করেছিল, কিন্তু আজ সকাল থেকে আমরা যেটা দেখেছি যে ভারী বর্ষণ কিন্তু আবারও শুরু হয়েছে, ফলে পানি বাড়ার যে আশঙ্কা সেটি আবারও দেখা দিয়েছে। স্থানীয়দের মনেও একটি আশঙ্কা তৈরি হয়েছে যে আসলে তারা ভবিষ্যতে কিভাবে কি করবেন সেই বিষয়টি। এবং আমরা একটু আগেই এই যে বাঁশখালী, এখন আমরা গোনাগড়ি যেই স্থানটিতে রয়েছে এখান থেকে আসলে আরেকটু ভিতরে গিয়েছিলাম, সেখানে যেমনটি দেখেছি যে সকল মাটির তৈরি যে ঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে ভেঙে মাটির সাথে মিশে গেছে। পাশাপাশি সেখানকার যে বসতভিটায় যারা বসবাস করতেন, যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু এক প্রকার মানবেতর জীবনযাপন করছেন এবং ত্রাণেরও কিন্তু সেরকম তারা ত্রাণ কিন্তু পাননি এবং বিভিন্ন জায়গা থেকে যে পরিমাণ ত্রাণ এসেছে সে পরিমাণ ত্রাণ কিন্তু তারা পাননি, অর্থাৎ মূল সড়কের যে আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেখানেই ত্রাণ দেওয়া হচ্ছে, কিন্তু ভিতরের দিকে যে সড়কগুলো রয়েছে, ছোট সড়কগুলো রয়েছে, সেখানে কিন্তু আসলে তেমন ত্রাণ পাচ্ছে না, সেই অভিযোগটি তারা করেছেন। এবং তাদের চিকিৎসার যে একটি বিষয় রয়েছে, তাদের যে স্বাস্থ্যের অবনতি হলে তারা যে কোথাও নিয়ে যাবেন সেই কারণ সেরকম কিন্তু কোনো ব্যবস্থাও তাদের কাছে নেই এবং থাকার ব্যবস্থাও নেই। এবং তারা বলছেন বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে তারা তাদের আত্মীয় স্বজন কিংবা তাদের আশপাশে কারোর সাথে যোগাযোগও করতে পারছেন না এবং তারা যেমনটি বলছেন তাদের দিকে যেন সরকারিভাবে যে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে সেগুলোর প্রতি তারা দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বিভিন্ন জায়গা থেকে যে ত্রাণগুলো আসছে তারা যেন ভিতরের দিকে যেয়ে আসলে ত্রাণগুলো বিতরণ করে সেই বিষয়টি আসলে তারা বলেছেন। রঞ্জু, রোকন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন যে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যু হয়েছে, সাবেক স্পিকার ছিলেন তিনি, এবং এ বিষয়ে আরও জানবো। আমাদের সহকর্মী ধানমন্ডি থেকে যুক্ত হয়েছেন জিসান আহমেদ। জিসান, নিহতের বাড়িতে আছেন আপনি, সেখানের কি পরিস্থিতি লক্ষ্য করছেন, এবং ধানমন্ডিতে আছেন আপনি, কি পরিস্থিতি লক্ষ্য করছেন? ধানমন্ডি 12 এর 39 নম্বর বাসা তার নিজের বাসা। এখন তার যে লাশবাহী গাড়িটি এখানে ছিল এতক্ষণ, তার ছেলের বাসা এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এখানে সকাল 7টায় ধানমন্ডি তাকওয়া মসজিদে তাকে গোসল দেওয়া হয়েছে, সেখান থেকে তার ছেলের বাসায় নিয়ে আসা হয়েছে এবং এখান থেকে এখন তার নিজের বাসা সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এখানে আসলে সাধারণ মানুষ যারা তার শুভাকাঙ্ক্ষী ছিলেন এবং আত্মীয় স্বজন ছিলেন শেষবারের মতো তাকে দেখার জন্য এখানে এসেছেন এবং এখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে তার নিজের বাসায়, সেখানে আসবেন এবং ধানমন্ডি তাকওয়া মসজিদে দুপুরের বাদ জোহর মূলত তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাকে বিকেল 5টায় সেখানে অনুষ্ঠিত হবে এবং তারপর সংসদ ভবনের পাশে যে জাতীয় কবরস্থান রয়েছেন সেখানে তাকে দাফন করা হবে। এখানে দলের বিভিন্ন নেতাকর্মীরা এসেছেন বিএনপির এবং তিনি বাংলাদেশ সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এবং তিনি জাতীয় সংসদের 2 বারের স্পিকার ছিলেন এবং সাবেক রাষ্ট্রপতি ছিলেন। মূলত তার আসলে অনেক অবদান রয়েছে দেশে এবং এখানে যারা এসেছেন তারা বলছেন যে আজকে যেহেতু বৈরী আবহাওয়া, তার জন্য মূলত তার যেই পঞ্চগড় তার যে গ্রামের বাসা সেখানে তাকে আসলে নেওয়া হচ্ছে না, এমনটা জানিয়েছেন তার ছোট ছেলে
ব্যারিস্টার নফেল। তিনি আরও জানিয়েছেন যে যেহেতু বৈরী আবহাওয়া, এই জন্য আজকের মধ্যেই তাকে দাফন সম্পন্ন করা হবে এমন তথ্য আমরা জানতে পেরেছি। এবং এখানে যারা এসেছেন, বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা এখানে এসেছেন তাকে শেষবারের মতো দেখার জন্য, এবং তার আত্মীয় স্বজনরা এখানে এসেছেন। তো এখন এখানে থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে তার নিজের বাসায়, সেখানেও তার যে আত্মীয় স্বজন যারা আছেন শেষবারের মতো তাকে দেখার ব্যবস্থা রাখা হয়েছে। এবং আমরা দেখেছি তার আত্মীয় স্বজনরা এসেছেন, তার 3 সন্তান রেখে গিয়েছেন, তার বড় মেয়ে এবং 2 ছেলে, ছোট ছেলে আমাদের সঙ্গে কথা বলেছেন। তারা যেমনটি জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন, এবং আজ ভোর 4টার দিকে রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং তারা বলছিলেন যে দীর্ঘদিন ধরেই মূলত তিনি অসুস্থ ছিলেন, তার বয়স প্রায় 97 বছর হয়েছে এমনটা তারা জানিয়েছিলেন। তিনি 1931 সালে জন্মগ্রহণ করেন, এবং তিনি যেহেতু ব্যারিস্টার ছিলেন, বাংলাদেশের আইনের ক্ষেত্রে তার বড় একটি অবদান রয়েছে, এবং জাতীয় সংসদের স্পিকার ছিলেন তিনি। সুনামের সঙ্গে তার যে দায়িত্ব তিনি তা পালন করেছেন, এবং যারা এখানে আসেন তারা বলছেন তিনি একজন সৎ মানুষ ছিলেন, এবং সবাই দোয়া চেয়েছেন, এবং তার সন্তানরা রয়েছেন তারা কথা বলেছেন আমাদের সঙ্গে, তারাও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, এবং তারা বলছেন যদি তিনি কোনো ভুল ত্রুটি করে থাকেন তাহলে সবার কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, এবং বলছেন যে ধর্মীয় রীতিনীতি মেনে যত দ্রুত সম্ভব দাফন সম্পূর্ণ তারা করে ফেলবেন, এমনটা আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। রঞ্জু। জি স্যার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা জানছিলেন যে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন, এবং ধানমন্ডি থেকে আমাদের সহকর্মীর মাধ্যমে আপনারা কিন্তু বিস্তারিত জানছিলেন। তার মানে পৈতৃক নিবাস যেখানে পঞ্চগড়, সেখানেও আছেন আমাদের সহকর্মী রায়হান আছেন পঞ্চগড়ে, এবং রায়হানের কাছ থেকে জানতে চাইব যে পঞ্চগড়ে প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বাড়ির এখন কী অবস্থা, সেখানে জানাজা এবং দাফন হবার কথা রয়েছে, সেটার সবশেষ কী তথ্য রয়েছে জানাবেন। জি, সাবেক স্পিকার এবং প্রয়াত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার মৃত্যুতে কিন্তু তার গ্রামের বাড়িতে আমরা সকাল থেকে দেখছি যে এই স্থানীয় মানুষজন কিন্তু একে একে আসছেন এবং এখানে ভিড় করছেন বাড়িতে। তার দাবি করছেন যে তিনি এই এলাকার কিংবদন্তি ছিলেন, সেই হিসেবে দেশের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তার জানাজা যদি এই এলাকাতেই করা হয়, যদিও সম্পন্ন করা যাবে, কিন্তু তাদের জানাজা হয়। তবে জেলা বিএনপির পক্ষ থেকে কিন্তু 3 দিনের ঘোষণা করা হয়েছে। জেলা দলে তারা পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে 2:30টার দিকে তার পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে 2:30টার দিকে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে, এবং তার যে গ্রামের বাড়ি পঞ্চগড়ের ভজনপুর, এখানে কিন্তু বিকেল 5টার দিকে স্থানীয়ভাবে গায়েবানা জানাজা আয়োজন করেছে। আমি এই মুহূর্তে রয়েছি তার গ্রামের বাড়িতে। আমরা এখানকে স্থানীয় মানুষজনের সাথে আসলে কথা বলার চেষ্টা করছি যে তারা কি বলছে। আসসালামু আলাইকুম। আমরা গভীর শোকাহত। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের মান সন্তান সাবেক রাষ্ট্রপতি স্পিকার, কয়েকবার সংসদ সদস্য এবং তিনি মন্ত্রী ছিলেন মরহুম জিয়াউর রহমানের সরকারের, সাহেবের সরকারে। ওনার এই জন্মস্থান বাড়ি, ওনার এই অনেক স্মৃতি বিজড়িত এই বাড়ি। এখান থেকে তিনি আসলে এখানেই থাকতেন, রাত্রি যাপন করতেন, এলাকার কোনো মানুষের সাথে কথা বলতেন। এখান থেকে তিনি রাজনীতি পরিচালনা করেছেন। উনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন, সংবিধান বিশেষজ্ঞ ছিলেন, বিশিষ্ট আইনজীবী ছিলেন, সুপ্রিম কোর্টের অনেক আইন তিনি প্রণয়ন করেছেন। তিনি যখন মন্ত্রী ছিলেন, স্পিকার, রাষ্ট্রপতি, অনেক বেকার যুবকের কর্মসংস্থান ব্যবস্থা করেছেন। আর তিনি এলাকার স্কুল কলেজ উন্নয়ন করেছেন, রাস্তাঘাটের উন্নয়ন করেছেন, এবং এই গ্রামের মানুষকে, ভজনপুরের মানুষকে, পঞ্চগড়ের মানুষকে অত্যন্ত ভালোবাসতেন, উনি সবাই ভালোবাসতেন। আর ওনার সন্তান গড়ে তুলেছেন বর্তমানে পঞ্চগড় 1 আসনের সংসদ সদস্য মাননীয়। ওনার গ্রামবাসী তার দাফন বা আসলে ওনার ইচ্ছা ছিল, তিনি বলতেন যে আমার
আমার এই গ্রামের গরুস্থানে আমার বাবার কবর আমার দাফন হয়। আমরা যেমনটি শুনছিলাম যে স্থানীয় এবং গ্রাম দাবি করছিলেন যে তার যে ছিল দাফন করা হয়, তবে স্থানীয় মানুষজন এখন বলছেন যে যদি এখানে দাফন কাজ সম্পন্ন করা না হয় তার মরদেহ যেখানে এখানে এনে রায়হান, আপনাকে ধন্যবাদ। আপনি পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন যে সদ্যপ্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বাড়িতে যে কি পরিস্থিতি সেটা আপনাদেরকে জানাচ্ছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে। টেকটাফে পাহাড় থেকে পড়ে একটি হাতির মৃত্যু হয়েছে এবং তাকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে একটু বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী আমাদের সাথে শহীদুল্লাহ শহীদ যুক্ত আছেন। শহীদের কাছ থেকে জানতে চাবো, শহীদ, হাতিটি কিভাবে মারা গেল, বন বিভাগের পক্ষ থেকে কি বলা হয়েছে, বিস্তারিত জানাবেন। রঞ্জু, গতকালকে প্রায় 300 ফিট উপর থেকে যে পাহাড়ের নিচে এই হাতিতে পড়ে আহত হয়ে গুরুতর আহত হয়। আহত হওয়ার পরে হাতিটি একদম একটু নড়াচড়া করছিলেন, কিন্তু স্থানীয়রা বন বিভাগকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে আসেন। আসার পরে তারা এখানে পশু হসপিটাল রয়েছে, সেখানে ডাক্তাররা এসেছেন, আসার পরে চিকিৎসা দিয়েছেন। পরে যে চকরিয়া সাফারি পার্ক রয়েছে সেখান থেকে অভিজ্ঞ ডাক্তাররা এসেছেন, আসার পরে সারা রাত কিন্তু চিকিৎসা দেওয়া হয়েছে। এরপরে আজকে সকাল 10টার দিকে এই হাতিটি মারা যান। তবে মারা যাওয়ার সময় আমরা স্থানীয়রা যারা ঘটনাস্থলে রয়েছেন তারা বলছিলেন যে হাতিটি অনেক চিৎকার করছিলেন, অনেক ছটফট করছিলেন মারা যাওয়ার সময়। যে স্থানে হাতিটি ছিল সেই স্থান থেকে অন্যত্র কিন্তু চলে এসেছে ছটফট করতে করতে। তবে আমরা যে স্থানীয়রা বলছেন যে হাতিটি অনেক কষ্টের মধ্যেই মারা গেছেন। তবে আমরা বন বিভাগের পক্ষ থেকে যে তথ্য পেয়েছি তারা বলছেন যে সারা রাতে কিন্তু চিকিৎসা দেওয়া হয়েছে। তারা চেষ্টা করেছেন যে হাতিটিকে বাঁচানোর জন্য। তবে প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছিলেন হাতিটিকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার জন্য বলার সাথে সাথে তারা জোরালোভাবে পদক্ষেপ নিয়েছিলেন। উপজেলা প্রশাসন ঘটনাস্থলে এসেছিলেন, আসার পরে তারা পর্যবেক্ষণ করেছিলেন। তো তারপরে কিন্তু চিকিৎসা দেওয়ার পরেও কিন্তু আজ সকালে হাতিটি মারা যায়। তবে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন, বন বিভাগের কর্মীরা রয়েছেন, সবাই মর্মাহত অবস্থায় রয়েছেন। তারা বলছেন যে অনেক চেষ্টার পরে হাতিটিকে বাঁচানো গেল না। তবে এই হাতিটি বৃষ্টির কারণে যে পাহাড়ের চূড়ায় ছিলেন সেই চূড়া থেকে অতর্কিতভাবে হাতিটি পড়ে যান নিচে, প্রায় 300 ফিট নিচে পড়ার সাথে সাথে হাতিটি আমরা যে দেখতে পেয়েছিলাম ঘটনাস্থলে গিয়ে দুইটি পা একদম নাড়াচাড়া করতে পারছিলেন না। তখন আমরা যে দৃশ্যটি দেখেছিলাম, হাতিটি অনেক চেষ্টা করছিলেন বেঁচে ওঠার জন্য, চেষ্টা করছিলেন যে কিভাবে ওঠা যায় সেটা চেষ্টা করছিলেন আমরা দেখছিলাম। তো অনেক ছটফট করার পরেও তিনি নিজেকে বাঁচাতে পারলেন না। তবে আমরা ঘটনাস্থলে যে দৃশ্য দেখতে পেয়েছি, যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা বলছেন যে অনেক চেষ্টা করছিলেন, অনেক ছটফট করছিলেন, সেই বিষয়টা কিন্তু আমাদেরকে বলেছেন। তবে প্রশাসনিকভাবে তৎপরতা চালিয়েছেন, চিকিৎসা দিয়েছেন, তারপরেও বাঁচাতে পারলেন না। এই ছিল আমার কাছে টেকনাফ থেকে সবচেয়ে। শহীদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, টেকটাফ থেকে যারা ছিলেন শহীদুল্লাহ শহীদ। দর্শক, আপনারা দেখছেন স্টার নিউজ লাইভ এবং আমরা নিয়মিত বিভিন্ন সংবাদ আপনাদেরকে জানাচ্ছিলাম। এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। যখন এই দলটি গঠন করেন সেই প্রাথমিক পর্যায় থেকে জমির উদ্দিন সরকার এই দলের সাথে যুক্ত হয়েছেন। এই দলে নানা ধরনের ঝড় ঝঞ্ঝা, বিপর্যয়, সংকট ঘনিয়ে এসেছে, কিন্তু দলের নেতৃত্বের সাথে, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহকর্মী হিসাবে এবং বর্তমান প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহকর্মী হিসাবে তিনি কখনো বিন্দু মাত্র তার কর্তব্য কর্ম থেকে সরে যাননি। অবিচলভাবে সমস্ত গণতান্ত্রিক সংগ্রামে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ভূমিকা ছিল অনন্য। ছাত্র জীবন থেকে যার গৌরবোজ্জ্বল রাজনীতির অধ্যায়, ভাষা আন্দোলনে যার বিরচিত ভূমিকা, সেই ভূমিকা থেকে তিনি ক্রমান্বয়ে এদেশের প্রত্যেকটি স্বাধিকারের আন্দোলন, স্বায়ত্তশাসনের আন্দোলন, অধিকারের আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক সংগ্রাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন, আইনি লড়াই, কোনোটাতেই তিনি পিছ পা হননি। অব্যাহতভাবে সেখানে অংশগ্রহণ করেছেন। আবার মন্ত্রী হিসাবে
উন্নয়ন উৎপাদনেও তিনি ছিলেন অনন্য ভূমিকা তার রয়েছে। তার সময়ে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়, তিনি যখন শিক্ষামন্ত্রী ছিলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় তার সময় আইন প্রণয়ন হয়, শুরু হয় তখন থেকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে, জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করা সহ আরও নানাবিধ শিক্ষার, উচ্চশিক্ষা এবং শিক্ষার কার্যক্রমকে প্রসারিত করার যে অবদান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, সেটি ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার অব্যাহতভাবে করেছেন। আজকে গণতন্ত্রের যখন পথ চলা শুরু হয়েছে, হাঁটি হাঁটি পা পা করে যখন গণতন্ত্রে এগিয়ে যাচ্ছে জনাব তারেক রহমানের নেতৃত্বে, তখন এই বর্ষিয়ান রাজনীতিবিদের বেঁচে থাকা অত্যন্ত জরুরি ছিল। আমি আবারও তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। তিনি, তার নামাজে জানাজা প্রথমে অনুষ্ঠিত হবে ধানমন্ডি তাকুয়া মসজিদে এবং পরবর্তী নামাজে জানাজা জাতীয় সংসদে যেটি হয় সেই নামাজে জানাজায় অনুষ্ঠিত হবে বাদাসর, না 5টায়, বাদাসর 5টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এই পর্যন্ত আমরা কনফার্ম হয় এই বিষয়টি আপনাদের সামনে আমি অবহিত করলাম। আরেকটি, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একদিনের কর্মসূচি ঘোষণা করছে। আগামীকাল সারা দেশব্যাপী ঢাকা সহ সারা দেশের শোক দিবস পালন করা হবে। মরহুম জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীকাল ঢাকা মহানগরী সহ সারা দেশে শোক দিবস পালন করবে। এই উপলক্ষে ঢাকা সহ সারা দেশে যত দলীয় কার্যালয় আছে, দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা কালো পতাকা উত্তোলন করা হবে। জাতীয় পতাকা নয়, কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতা কর্মীরা প্রত্যেকে কালো ব্যাজ ধারণ করবেন। এবং দর্শক, আপনারা দেখছিলেন যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বক্তব্য রাখছিলেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। এদিকে টানা বৃষ্টি হয়েছে, আপনারা জানেন যে গত রাত থেকে বৃষ্টি, সারাদিনই বৃষ্টি হচ্ছে। এখন পর্যন্ত কি অবস্থা বাজারের, সেই খবর জানবো আমরা। টানা বৃষ্টিতে বাজার পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মী তামজিদ আহমেদ যুক্ত আছেন। তামজিদ, বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় জলাবদ্ধতাও তৈরি হয়েছে, বাজারের চিত্র কি? বৃষ্টি হলে এই সবজির দাম বেড়ে যায়, আপনি যেই বাজারে আছেন সেখানকার চিত্র কি? রঞ্জু, আপনাকে ধন্যবাদ এবং খুবই দুঃখের সাথে বলছি যে শুভ সকাল আমি বলতে পারছি না। তার কারণ হচ্ছে যে টানা বৃষ্টিতে সকালটাই বলা যায় যে সাধারণ মানুষদের জন্য জীবনযাত্রাটা অনেকটাই ব্যাঘাত ঘটছে। আর আপনি বাজার পরিস্থিতি যেহেতু জানতে চাচ্ছেন, আমি এই মুহূর্তে আছি রাজধানীর কারওয়ান বাজারে এবং বাজারে সরবরাহ চেইনে কিছুটা সমস্যা তৈরি হয়েছে, তবে পুরোপুরি সমস্যা তৈরি হয়নি। কারণ গতকাল রাতে যথারীতি প্রতি রাতেই যেরকম সবজি বা অন্যান্য জিনিসপত্রের যে সরবরাহটা মাঝরাতে আসে, সেটা কিন্তু যথারীতি গত রাতেও এসেছে বৃষ্টির মাঝেও। তবে যেই লোকসানের পাল্লাটা এবার ভুগতে হচ্ছে সেটা হচ্ছে বিক্রেতাদের। যারা সবজি বিক্রেতা এখানে রয়েছেন তারা বলছেন যে সবজির সরবরাহটা ভালো রয়েছে, সবজির সরবরাহ খুব একটা সমস্যা হয়নি, যে কারণে যে বন্যা প্রবল যে এলাকাগুলো রয়েছে সেখান থেকেও হচ্ছে সবজি আগেই নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, বা যেখানে পানি উঠতে পারে এমন
শঙ্কা করা হচ্ছিল সেখান থেকেও কিন্তু সবজি ঢাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, যে কারণে সবজির মোটামুটি ভালোই সরবরাহ রয়েছে, যে কারণে দামটা কিন্তু তারা বাড়িয়ে রাখতে পারছে না, যে কারণে লোকসানের পাল্লাটা গুনতে হচ্ছে। কারণ বৃষ্টির কারণে, টানা বৃষ্টির কারণে কিন্তু ক্রেতা সমাগমটা অনেকটাই কম। আপনারা পুরো বাজার দেখতেই পাচ্ছেন যে বাজারে পানিও উঠেছে এবং পানি ওঠার কারণে কিন্তু মানুষও কম আসছে। এবং যেহেতু আজকে বলা যায় যে কার্যদিবস, সপ্তাহের প্রথম কার্যদিবস, যে কারণে অফিস আওয়ারে মানুষের আনাগোনাও একটু কম থাকে, তার উপরে বৃষ্টি চলছে। আর যদি একটু মুরগির বাজারে যেতে চাই, মুরগির দাম কিছুটা চলেছে, যেটা গত সপ্তাহেও 165 বা 170-এর মতো বিক্রি হচ্ছিল, সেটা এখন বলা যায় 180 থেকে 190 টাকা কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে। এবং সোনালী মুরগি কিন্তু 330 টাকা কেজি বা 340 টাকা কেজিতে কিন্তু সোনালী মুরগি বিক্রি হচ্ছে। তো রঞ্জু, এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে সবশেষ বাজার পরিস্থিতি। তামজিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বৃষ্টির মধ্যে যে বাজার পরিস্থিতি কি সেটা জানাচ্ছেন সহকর্মী তামজিদ। দর্শক, আপনারা জানেন যে আগামীকালকে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল সফরে যাচ্ছেন এবং সেখানকে তার সফরকে ঘিরে সে সময়ের প্রস্তুতি চলছে এবং নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনাও ব্যাপক লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়ে জানবো, আমাদের সহকর্মী সৈয়দ মেহেদি হাসান আছেন সেখানে। মেহেদির কাছ থেকে জানতে চাইব, তারেক রহমান যাবেন আগামীকালকে, সেখানে প্রস্তুতি কেমন, নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন এবং তার নিরাপত্তা কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। রঞ্জু, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি বরিশাল জেলা শিল্পকলা একাডেমির সামনে। আগামীকাল বিকেলে অর্থাৎ সর্বশেষ যে সাংগঠনিক কর্মসূচি রয়েছে সেটি এই শিল্পকলা একাডেমিতে হওয়ার কথা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করার জন্য কিন্তু বরিশালবাসী অর্থাৎ দক্ষিণাঞ্চলের নেতাকর্মীরা মুখিয়ে রয়েছে। আপনি হয়তো জানবেন, আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, নির্বাচনের আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 4 তারিখ কিন্তু বরিশালে এই বেলস পার্কে এসেছিলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর সারা দেশের মধ্যে সর্বপ্রথম সফর কিন্তু বরিশালে। ফলে এর একটি তাৎপর্য এবং এই অঞ্চলের মানুষ কিন্তু এই তার আশাকে কেন্দ্র করে কিন্তু স্বপ্ন দেখা শুরু করেছে। আমরা কথা বলেছি এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এবং নেতৃবৃন্দর সাথে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমনটি জানিয়েছেন যে 4 স্তরের নিরাপত্তা বলয় কিন্তু ইতিমধ্যে গড়ে তোলা হয়েছে। এছাড়াও যে সমাবেশ স্থলগুলো, যে স্থানগুলোতে তিনি কর্মসূচি পালন করবেন, সেই জায়গায় কিন্তু ইতিমধ্যে এসএসএফ, পিজিআর সহ বিশেষায়িত যে ইউনিটগুলো রয়েছে তারা নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। প্রধানমন্ত্রীর সফরসূচির মধ্যে আমাদেরকে যতটুকু জানানো হয়েছে, দল থেকে আগামীকালকে সকালে গৌর নদীতে অর্থাৎ বরিশাল 1 আসনে সেখানে বাটাজোর নামক স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি এর উদ্বোধন করবেন তিনি। এই আসনটি মূলত বাংলাদেশের তথ্যমন্ত্রীর আসন। তিনি সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিটি উদ্বোধন করবেন। এর পরপরই দুপুরে বরিশাল 30 গোডাউন বৌদ্ধভূমি এলাকায় আরও একটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করার কথা রয়েছে এবং সর্বশেষ এই জেলা শিল্পকলা একাডেমিতে এটিকে ইনডোর প্রোগ্রাম বলা হচ্ছে। এখানে বরিশাল জেলার যে বিএনপির নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে কথা বলবেন দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের এই যে কর্মসূচির বাইরেও কিন্তু আরেকটি তথ্য জানানো হয়েছে যে বরিশালে এসে তিনি সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেবেন। ফলে এই তাৎপর্যপূর্ণ যে বরিশাল সফর, এটিকে ঘিরে কিন্তু বরিশালের মানুষের যে প্রত্যাশা সেটিও কিন্তু সামনে নিয়ে আসছেন নেতাকর্মী সহ সাধারণ মানুষ। এর মধ্যে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন, বরিশাল থেকে ভোলা পর্যন্ত যে সেতু এবং এই ভোলার গ্যাস বরিশালে সংযুক্ত করার দাবিও কালকে উঠবে বলে এখানকার মানুষ মনে করছেন এবং এই দাবিগুলো পূরণ করবেন প্রধানমন্ত্রী, এমনটাই কিন্তু প্রত্যাশা রয়েছে দক্ষিণাঞ্চলবাসীর। প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে সর্বশেষ এই ছিল আমার কাছে। মেহেদি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আগামীকালকে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল সফরে যাচ্ছেন, তার যে প্রস্তুতি আছে সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদি হাসান। আর এই ছিল স্টার নিউজ লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।